হ্যালো, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকার প্রিপারেশন খুব ভালো চলছে। তো ২০২৬ এ আমাদের জন্য অনেকগুলো এক্সাম হতে চলেছে এবং যারা অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ২০২৬ একটি ভীষণ গুরুত্বপূর্ণ বছর। এবং আমরা দেখতে পাচ্ছি যে, যেকোনো এক্সামের ক্ষেত্রে কিছুদিন আগে আমাদের আ পুলিশের বিভিন্ন এক্সাম দেখতে পেয়েছি। তো সেখানে সায়েন্স থেকে কিন্তু প্রচুর ভালো, ভালো কোয়েশ্চেন আসছে এবং বেশ কনসেপ্ট যুক্ত প্রশ্ন এবং বেশ ডেপথ থেকে প্রশ্ন বলতে পারি। তো WBCS পেলেই পরীক্ষা ২০২৬ এ হবে। আ সেখানে আমরা সায়েন্স থেকে প্রায় ২৫ টা নাম্বারের প্রশ্ন আমরা পাই। আর সেখানে কেমিস্ট্রি বা রসায়ন এই সাবজেক্টটা ভীষণ ইম্পোর্টেন্ট একটা সাবজেক্ট। কারণ এখান থেকে প্রায় মোটামুটি ৮ থেকে ১০ টা প্রশ্ন আমরা কিন্তু পেতে পারি সায়েন্সের অংশ থেকে। ৮ থেকে ১০ টা প্রশ্ন কিন্তু কেমিস্ট্রি অংশ থেকে প্রায় হয়। তো ২০২৩, ২২, ২১ এই সালে কিরকম প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং বিশ্লেষণ একেবারে অর্থাৎ প্রশ্নগুলোর অ্যান্সার কোনটা এবং কেন এবং সেই সমস্ত জায়গা থেকে আরো কি, কি প্রশ্ন সামনের পরীক্ষায় হতে পারে সেগুলোকে আমরা দেখব। তো চলো খুব একটা দেরি করব না। আজকে এই কয়েকটা সালের আমরা করছি এবং সামনের সময়ে বা সামনের দিনে আমরা আরো অন্যান্য সালের সায়েন্সের প্রশ্নগুলোও কিন্তু একইভাবে করব। তো চলো। দেখো ১ম প্রশ্ন আমি ২১, ২২, ২৩ ৩ টে সাল থেকে প্রশ্নগুলোকে এক জায়গায় নিয়েছি। আ পরের দিন আমি অবশ্যই নেক্সট আরো যে সালের প্রশ্ন আছে কেমিস্ট্রি এবং কেমিস্ট্রি শুধু নয় ফিজিক্স, বায়োলজি সমস্ত থেকে আমরা কভার করব। তো দেখো হুইচ অ্যামং অফ দ্য ফলোইং ইস দ্য প্রেজেন্ট ইন রেফ্রিজারেটর? রেফ্রিজারেটরের মধ্যে কোন জিনিসটা থাকে বা নিচের কোনটি রেফ্রিজারেটরে থাকে? আমি দুটো ভাষাতেই প্রশ্ন রেখেছি। যাদের ইংলিশে সমস্যা হয় তারা বাংলাতে প্রশ্নগুলো দেখতে পারো। তো এটা ১ম প্রশ্নটা ভেরি ইজি কোয়েশ্চেন। এটা তো বহু পরীক্ষায় আসা প্রশ্ন। আমরা জানি যে ক্লোরোফ্লুরোকার্বন বা সিএফসি এই জিনিসটা কিন্তু রেফ্রিজারেটরের মধ্যে কিন্তু থাকে। তবে রিসেন্ট যে সমস্ত রেফ্রিজারেটর তৈরি হয়েছে বা তার টেকনোলজি অনেকটাই বদলেছে এবং সেখানে ক্লোরোফ্লুরোকার্বনের পরিমাণ অনেকটা কমানো হয়েছে। আ যার ফলে আমাদের যে গ্রিন হাউস ইফেক্ট সেটাও কমছে। ঠিক আছে? কিন্তু এখানে অ্যান্সার হবে সিএফসি বা ক্লোরোফ্লুরোকার্বন। চলো পরের প্রশ্নে চলে যাই। খুব একটি ভালো প্রশ্ন বলেছে দেখো O2 মাইনাস ঠিক আছে? O2 মাইনাস অ্যাকচুয়ালি এই জিনিসটা। O2 মাইনাস এটা অক্সিজেনের একটা আয়ন বা নেগেটিভ আয়ন বা অ্যানায়ন আমরা বলতে পারি O2 মাইনাস। তো প্রশ্নই বলেছে যে O2 মাইনাস আইসো ইলেকট্রনিক বলছে কার সাথে আইসো ইলেকট্রনিক? অ্যাকচুয়ালি আইসো ইলেকট্রনিক কথার অর্থ হচ্ছে আইসো মানে সমান সেখান থেকে আসবে যে সমান সংখ্যক ইলেকট্রন। কি বলছি না সমান সংখ্যক ইলেকট্রন এইটা হচ্ছে আইসো ইলেকট্রনিকের মানে প্রথমত এইটা আমাকে বুঝতে হবে। কারণ এই টার্মগুলো এখন আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে যারা অনেকদিন সায়েন্স পড়োনি বা হয়তো এইচএস বা মাধ্যমিকে আর্টস নিয়ে পড়েছো তাদের সায়েন্সে এই জায়গাগুলো কিন্তু সমস্যা হয়। সেই জন্য এই জায়গাগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করে নাও। একটু ক্লিয়ার করে নিলে এই রিলেটেড আর কোনো প্রশ্ন বা এই সমস্ত প্রশ্ন তোমার আর আটকাবে না। তো আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে সমান সংখ্যক ইলেকট্রন। এখন এখানে বলেছে O2 মাইনাস আচ্ছা অক্সিজেন তার যে পারমাণবিক ক্রমাঙ্ক বা অ্যাটমিক নাম্বার যেটাকে আমরা বলি সেটা আমরা প্রত্যেকেই জানি কত না ৮। যটা প্রোটন তটা ইলেকট্রন তাহলে অক্সিজেনের মধ্যে ইলেকট্রন সংখ্যাও কটা ৮টা। তাহলে আমাকে বলেছে O2 মাইনাস মানে অক্সিজেন নয় অক্সিজেনের সঙ্গে 2 মাইনাস অর্থাৎ দুটো এক্সট্রা ইলেকট্রন এর সঙ্গে যুক্ত হয়ে যাবে 2e মাইনাস লিখলাম অর্থাৎ টোটাল O2 মাইনাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা হবে 10টি। টোটাল O2 মাইনাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কটি? না 10টি। ঠিক আছে? কি? না ইলেকট্রন সংখ্যা। এবার ব্যাপারটা হচ্ছে আমাকে এখানে 10টা কার ইলেকট্রন আমাকে এখানে খুঁজে বার করতে হবে। দেখো F মাইনাস F এর মধ্যে ইলেকট্রন F এর মধ্যে যদি বলি কটা ইলেকট্রন তাহলে হচ্ছে 9টা যেহেতু F মাইনাস রয়েছে প্লাস 1 সেটা হচ্ছে 10টা। তুমি বলবে যে স্যার ৯টা এখানে কি করে জানতে পারছি? সেটা হচ্ছে তোমরা পিরিয়ডিক টেবিলে দেখতে পাও যে F এর নাম্বার হচ্ছে ৯ এটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা যটা প্রোটন তটাই ইলেকট্রন তাই যেটাই পরমাণু ক্রমাঙ্ক সেটাই যেহেতু ইলেকট্রন সংখ্যা তাই ৯টা হচ্ছে ইলেকট্রন F এর F মাইনাস তাই ৯ প্লাস ১ হচ্ছে 10টা অর্থাৎ F মাইনাসের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। Cl মাইনাস Cl আছে দেখবে ১৭তে ১৭ মাইনাস ১টা অর্থাৎ Cl মাইনাসের মধ্যে 18টি ইলেকট্রন রয়েছে। Li প্লাস মানে 3টে Li এর মধ্যে ইলেকট্রন সংখ্যা। দেখো এখানে প্লাস বলেছে তাই মাইনাস 1টি ইলেকট্রন বাদ চলে যাবে সেখান থেকে। তার ফলে Li ইলেকট্রন হচ্ছে
দুটো। এবং পটাশিয়াম রয়েছে, পটাশিয়াম আমরা জানি 19 এবং একটা ইলেকট্রন বাদ চলে যাবে কারণ K+ বলেছে, তাহলে হচ্ছে 18। অর্থাৎ এখানে 10টা ইলেকট্রন যুক্ত একমাত্র F- রয়েছে, তাই O2- এর ইলেকট্রন সংখ্যাও 10। 10 আমরা এখনই এখানে করেছি, 10টি ইলেকট্রন রয়েছে O2- এর মধ্যে এবং F- এর মধ্যে 9 + 1 হচ্ছে 10। অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে কিন্তু F-। ঠিক আছে, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এই টার্মটাকে মনে রাখবে এবং এই রিলেটেড যত প্রশ্ন দেবে আর তোমার অসুবিধা হবে না। তোমাকে পর্যায় সারণীতে কে কত নম্বরে রয়েছে সেটা একটু মুখস্থ করলেই এই প্রশ্নগুলো অতি সহজেই তুমি করতে পারবে। চলো পরের প্রশ্নে চলে যাই। 20 বলছে 20 ইজ দ্য ইউনিট অফ। ঠিক আছে, 20 কার ইউনিট? হ্যাঁ আমরা জানি, এটা খুব ইজি প্রশ্ন, খুব সহজ প্রশ্ন। 20 অবশ্যই করে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির ইউনিট। তবে এই 20কে নিয়ে একটু কথা বলে রাখা ভালো। আমরা প্রত্যেকেই জানি যে ম্যাডাম কুরি এবং পিয়ের কুরি তারা রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন এবং সেই জন্যই রেডিয়াম এবং পোলোনিয়াম থেকে তারা আবিষ্কার করেছেন রেডিও অ্যাক্টিভিটিকে, তো সেই জন্যই তাদের নাম অনুসারে 20 ইউনিট। তবে 20 থেকে WBCS মেনেতে একটা খুব ভালো প্রশ্ন এসেছিল কয়েক বছর আগে। WBCS মেনেতে প্রশ্নটা এসেছিল, আমি তাও বলে দিচ্ছি যে 20 জিনিসটা আসলে কি, মানে CI 20, ঠিক আছে, CE 20, ঠিক আছে, CO 20 নাকি CU 20, এরকম কিছু অপশনস ছিল। তো অ্যাকচুয়ালি মনে রাখবে যে 20 হচ্ছে CI 20, 20কে আমরা ছোট করে CI বলি। ঠিক আছে, এটাও একটু মনে রেখো, এটা WBCS মেনেতে দিয়েছিল 2-1 বছর আগেই। এবং আরেকটা জিনিস এখানে বলে যাই যে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির অনেকগুলো ইউনিট রয়েছে, তার মধ্যে 20 একটা, এবং 20 যে ইউনিটটা সেটা মনে রাখবে অবশ্যই করে CGS ইউনিট। ঠিক আছে, CGS ইউনিট। তাই তোমাদের অবশ্যই এখান থেকে আবার মনে প্রশ্ন আসবে যে CGS ইউনিট যদি 20 হয় তাহলে রেডিও অ্যাক্টিভিটির SI ইউনিটটার নাম কি? রেডিও অ্যাক্টিভিটির SI ইউনিট হচ্ছে বেকারেল, বা আমরা ছোট করে BQ বলি। ঠিক আছে, বেকারেল হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির SI ইউনিট। তাই দুটো ইউনিটকেই তুমি মনে রাখবে, যেমন বেকারেলকে মনে রাখবে এবং অবশ্যই করে 20কেও মনে রাখবে CGS ইউনিট হিসাবে। চলো, তেজস্ক্রিয়তা রেডিও অ্যাক্টিভিটি খুব ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, খুব ভালো করে আমাদের পড়তে হবে এই চ্যাপ্টারগুলো। আমরা পরবর্তী ক্ষেত্রে সায়েন্সের এই জায়গাগুলো থেকে ক্লাস অবশ্যই আনার চেষ্টা করব। তো এই জায়গাগুলো থেকে, এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন মানে যে কোনো পরীক্ষায় আমরা কিন্তু খুব ভালো পরিমাণে দেখতে পাই। চলো পরের প্রশ্ন বলেছে ব্রোঞ্জ হলো একটি সংকর ধাতু যা, অর্থাৎ ব্রোঞ্জ কোন দুটোর মিশ্রণ? আমরা জানি খুব ইজি প্রশ্ন, কিন্তু তার সত্ত্বেও, ইজি প্রশ্ন হওয়ার সত্ত্বেও আমি দেখি যে অনেক কিছু জানার সত্ত্বেও এই ব্রোঞ্জ আর ব্রাস এই দুটোর মধ্যে ভীষণ পরিমাণ আমাদের ঘুলিয়ে যায়। এটা আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। অর্থাৎ অনেক দিন যারা হয়তো 4-5 বছর প্রিপারেশন নিচ্ছে তারাও প্রচুর কিছু সায়েন্স মানে পড়ার পরেও এই ব্রাস আর ব্রোঞ্জের মধ্যে ঘুলিয়ে ফেলে। ব্রাস মানে যেটাকে আমরা অ্যাকচুয়ালি পিতল বলি, আর পিতল অ্যাকচুয়ালি পিতল বলি ব্রাস। আর এই যে ব্রোঞ্জ, ব্রোঞ্জ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঁসা। ঠিক আছে, যে কাঁসা থালায় আমরা খাই সেই কাঁসা। তো এই যে ব্রোঞ্জ যদি বলে তো তার মধ্যে অবশ্যই করে এটা অ্যান্সার হয়ে যাবে এই যে কপার আর টিন, অর্থাৎ তামা এবং টিন, এইটা হচ্ছে ব্রোঞ্জ। খুব ভালো করে মনে রাখবে, টিনের সংকেত আমরা প্রত্যেককে জানি SN। ঠিক আছে, SN হচ্ছে টিন। এখানে বলেছে ব্রাস যদি বলে, পিতল যদি বলতো, তাহলে তখন কিন্তু উত্তর হয়ে যেত এইটা, অর্থাৎ তামা আর দস্তা, অর্থাৎ জিঙ্ক। জিঙ্ক হচ্ছে দস্তার সংকেত। ঠিক আছে, ZN জিঙ্ক। তাহলে এখানে অ্যান্সার বলেছে, মানে প্রশ্নে চেয়েছে ব্রোঞ্জের কোনটা সংকর ধাতু, কার কার মিশ্রণ, তাহলে অবশ্যই সেখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু তামা টিন। ব্রাস হলে তামা দস্তা হতো বা কপার জিঙ্ক হতো, এটা যেন ঘুলিয়ে ফেলবে না। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই। এখানে একটা খুব ভালো প্রশ্ন দিয়েছে, বলেছে পেঁয়াজ কাটার সময় কেঁদে ওঠে কারণ এতে রাসায়নিক থাকে, অর্থাৎ চপিং অফ অ্যান অনিয়ন মেক্স ওয়ান ক্রাই বিকজ অফ কেমিক্যাল কন্টেইনিং। খুব ভালো প্রশ্ন। অর্থাৎ আমরা যখন পেঁয়াজকে কাটি তখন আমাদের চোখে আমরা জানি যে জল নির্গত হয়। তো প্রশ্ন হচ্ছে এটা কেন? অ্যাকচুয়ালি এটা একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা এনটিপিসি পরীক্ষাতেও এসেছিল। এই 24-এ নয়, 19-এ যে লাস্ট যে এনটিপিসিটা হয়েছিল, তো সেই এনটিপিসিতে এসছে। এবং এই প্রশ্নটা আবার WBCS পরীক্ষাতেও কিন্তু দেয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি এটা কি হয়, পেঁয়াজকে আমরা যখন কাটছি তখন পেঁয়াজের মধ্যে যে সমস্ত এনজাইম বা যে সমস্ত উৎসেচকগুলো থাকছে, ঠিক আছে? পেঁয়াজের মধ্যে যে সমস্ত এনজাইম বা উৎসেচকগুলো থাকছে
এবং সেগুলো কি করছে, পেঁয়াজে যে সালফার যুক্ত যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড আছে না, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো সঙ্গে সেই পেঁয়াজের যে এনজাইম বিক্রিয়া করে কি তৈরি করছে না, সালফেনিক অ্যাসিড তৈরি করছে। আমি খুব ভালোভাবে এটা জায়গাটা ক্লিয়ার করছি, একটু ক্লিয়ার করে নেবে, কারণ খুব মানে ইম্পর্টেন্ট একটা জায়গা। এবং এই যে অ্যাসিডটার নাম আমি লিখছি, এই অ্যাসিডটা দিয়েও কিন্তু প্রশ্ন পরীক্ষাতে হতে পারে, ঠিক আছে? সালফেনিক অ্যাসিড, মনে রাখবে, সালফেনিক অ্যাসিড, সালফেনিক অ্যাসিড তৈরি করছে। কোথা থেকে না, পেঁয়াজের মধ্যে যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ঠিক আছে, পেঁয়াজের মধ্যে যে সমস্ত সালফার যুক্ত যে সমস্ত অ্যামাইনো অ্যাসিড রয়েছে, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, সেইগুলোর সঙ্গে পেঁয়াজের এনজাইম বা পেঁয়াজের উৎসেচক বিক্রিয়া করে সালফেনিক অ্যাসিড তৈরি করছে। এই সালফেনিক অ্যাসিড আবার কি করছে না, একটা গ্যাসীয় সালফার যৌগে পরিণত হচ্ছে, ঠিক আছে, একটা গ্যাসীয় সালফার যৌগে পরিণত হয়, গ্যাসীয় সালফার যৌগে পরিণত হয়। এই গ্যাসীয় সালফার যৌগটাই কি হয়, যে বাষ্পীভূত হয়ে বা ভেপারের মধ্য দিয়ে আমাদের চোখেতে এসে কিন্তু পৌঁছায়, এবং চোখেতে এসে পৌঁছালে চোখটা জ্বালা করে এবং চোখ থেকে জল নির্গত হয়, ঠিক আছে। তাহলে এই যে সালফেনিক অ্যাসিডটার কথা এখানে একটু মনে রাখবে, যে এই সালফেনিক অ্যাসিড থেকেই কিন্তু এই সালফার যৌগটা, বিশেষ যে গ্যাসীয় সালফার যৌগ তৈরি হচ্ছে, এবং সেটা থেকেই আমাদের চোখে জল সৃষ্টি হচ্ছে বা চোখ জ্বলছে, ঠিক আছে। তাহলে এখানে বলেছে যে কোন কেমিক্যাল, তাহলে এখানে অবশ্যই অ্যান্সার হবে কিন্তু সালফার, অবশ্যই অ্যান্সার হবে সালফার, ঠিক আছে। এখন এই সালফেনিক অ্যাসিডটাও দিতে পারতো, যে কোন অ্যাসিড তৈরি হওয়ার জন্য পেঁয়াজ কাটার সময় চোখে জল আসে, তখন অ্যান্সার করতে হতো সালফেনিক অ্যাসিড, ঠিক আছে। কিন্তু এখানে জানতে যে কোন রাসায়নিক বা সরাসরি সালফার দিয়েছে, উত্তর করতে হবে সালফার। তবে এই প্রসঙ্গে একটা জিনিস বলে রাখি, খুব মজার জিনিস, যে পেঁয়াজ কাটার আগে আমরা যদি পেঁয়াজকে একটু ঠান্ডা জায়গায় রাখি বা ফ্রিজে রাখি বা জলের মধ্যে ভিজিয়ে বা একটু চিল করি, তাহলে কিন্তু এই পেঁয়াজের মধ্যে যে উৎসেচকগুলো রয়েছে তাদের ক্রিয়া অনেকটা কমে যায়, যার ফলে এই সালফেনিক অ্যাসিড খুব কম পরিমাণে তৈরি হয় বা হয় না বললেই চলে। তখন কিন্তু এই সালফার যৌগ আর তৈরি হবে না, যার ফলে চোখ কম জ্বলবে বা পেঁয়াজ কাটার সময় তুমি কম খাঁদবে। পেঁয়াজকে যদি একটু ঠান্ডা রাখা যায় তখন এটা ঘটে, এই বিক্রিয়ার বেগটা অ্যাকচুয়ালি কমে যায়, ঠিক আছে। যাই হোক, এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, এই সালফার জিনিসটা থেকে কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষাতে প্রচুরবার কিন্তু প্রশ্ন হয়েছে এই সালফার যৌগ জিনিসটা থেকে। কারণ এই সালফার অ্যাকচুয়ালি যে চুলের ক্ষেত্রে সালফার ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, চুলের ক্ষেত্রে। কারণ এটা প্রশ্নটা দিয়েছিল যে বিউটি পার্লারে হেয়ার সেটিং এর সময় আমরা কোন বিশেষ মৌলটিকে ব্যবহার করি বা কোন জিনিস ব্যবহার করি, তখনও কিন্তু অ্যান্সার হতো কিন্তু এই সালফার। কারণ চুলের ক্ষেত্রে সালফার অত্যন্ত প্রয়োজনীয় এই কারণেই, কারণ সালফার যদি তুমি চুলেতে দাও বা সালফার চুলে বিভিন্নভাবে কাজ করে, যেমন চুলের মধ্যে যে ঘাম থাকে সেটাকে শোষণ করে, চুলের যে কেরাটিন সেটাকে ভালো রাখে, চুলে যে খুশকি বা ড্যান্ড্রফ এইগুলোকে কমায়, ঠিক আছে। তো চুলের ওপরে কিন্তু সালফারের একটা বিশেষ ভূমিকা আছে। তো বিউটি পার্লার হেয়ার সেটিংয়ে কোন আমরা জিনিস ব্যবহার করি, এটা থেকে প্রশ্ন দেওয়া হয়েছিল, বা কোন মৌল ব্যবহার করি যাই বলো, তখনই কিন্তু অ্যান্সার হয়েছে, উত্তর হতো কিন্তু সালফার, ঠিক আছে। আমরা অবশ্যই যে সামনের ইয়ারের প্রশ্নগুলোতে এই প্রশ্নটা দেখবে কভার করব। তাহলে সালফার কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু প্রচুর কিছু প্রশ্ন দেখো পরীক্ষা কিন্তু হয়ে যাচ্ছে। আমি দুটো প্রশ্ন কি নিয়ে আলোচনা করে দিলাম। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই অবশ্যই করে। দেখো বলেছে বিশুদ্ধ জল বা বিশুদ্ধ পানি যাই বলো নির্দিষ্ট তাপমাত্রায় জমে যায়, পিওর ওয়াটার ফ্রিজেস অ্যাট দ্য টেম্পারেচার, অর্থাৎ বিশুদ্ধ জল কোন উষ্ণতায় জমে যায়। অ্যাকচুয়ালি এটা আমরা জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে, কিন্তু এখানে সেন্টিগ্রেড অপশনগুলো দেয়নি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে আমরা জানি কি 32 ডিগ্রি ফারেনহাইট, তাই না? কারণ আমরা জানি যে সেন্টিগ্রেড ক্লে নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, আর ফারেনহাইট ক্লে 32 আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, ঠিক আছে, 32 আর 212। তাহলে এখানে 0 ডিগ্রি মানেই হচ্ছে কত, 32 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা C/5 সমান F-32/9, এই জায়গাটা থেকেও আমরা কিন্তু বার করে নিতে পারবো। তাহলে এখানে সেন্টিগ্রেড দেয়নি কিন্তু ফারেনহাইটটা দিয়েছে, বুদ্ধি করে প্রশ্নটা দিয়েছে, তাহলে এটা অ্যান্সার হবে কিন্তু 32 ডিগ্রি ফারেনহাইট, কারণ এটা নিম্ন স্থিরাঙ্ক সেলসিয়াস স্কেলে, এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক ফারেনহাইট স্কেলে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখো বলেছে যে এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নিম্নলিখিত কোনটি প্রধান উপস্থিত থাকে, অর্থাৎ কোনটি এর মধ্যে থাকে জানতে চেয়েছে। এটা চোখ বুজে উত্তর করতে হবে কি
বিউটেন, ঠিক আছে, বিউটেন। এবং এটা প্রচুরবার পরীক্ষাতে প্রশ্ন এসছে এই বিউটেনটা থেকে, C4H10 বিউটেন। বিউটেনকে আমরা কিভাবে লিখি? দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এই হচ্ছে বিউটেন। এখানে দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন, চারটে কার্বন, টোটাল চারটে কার্বন। চারটে কার্বন থাকলে আমরা বিউট নামে ডাকি বা বিউট বলি, সেখান থেকে বিউটেন, ঠিক আছে। এবং বিউটেন হচ্ছে একটা অ্যালকেন, ঠিক আছে, অ্যালকেন, অ্যালকেন, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার হবে কি? বিউটেন। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। দেখো, এই প্রশ্নটি বলেছে বেকিং সোডা একটি মিশ্রণ। বেকিং সোডা কার কার মিশ্রণ প্রশ্নটা দিয়েছে। প্রশ্নটা অ্যাকচুয়ালি পরীক্ষাতে ভুল প্রশ্ন দেওয়া হয়েছিল। আমি প্রশ্নটা যেহেতু ডাইরেক্ট করাচ্ছি সেই জন্য এই ভুলটাকেই নিয়েছি। অ্যাকচুয়ালি বেকিং সোডা এটা হবে না, এটা হয়ে যাবে বেকিং পাউডার, বেকিং পাউডার, ঠিক আছে। এটা সোডা হবে না, এটা হয়ে যাবে পাউডার। পরীক্ষায় প্রশ্নটি ভুল দেয়া হয়েছিল এবং আমরা এই রোগ পিএসসিরা বারবার দেখেছি, প্রশ্ন কিন্তু অনেক সময় এরকম ভুলভাবেই দিয়ে দেয়, বেকিং পাউডার। তো তখন চিন্তা করবে না, যেটা সঠিক জানো সেটাই উত্তর করে দেওয়া হবে। প্রশ্নটা এরকম ভুল থাকলো কারণ এটা খুব একটা ফেমাস প্রশ্ন। অ্যাকচুয়ালি বেকিং পাউডার হচ্ছে বেকিং সোডা। বেকিং পাউডার হচ্ছে, খুব ভালো করে ক্লিয়ার করে রাখবে এই জায়গাটা, বেকিং পাউডার হলো বেকিং সোডা আর হচ্ছে এই টাটারিক অ্যাসিডের মিশ্রণ হচ্ছে বেকিং পাউডার, ঠিক আছে। টাটারিক অ্যাসিড, কোন অ্যাসিড? দেখো টাটারিক অ্যাসিড। এই টাটারিক অ্যাসিড কিরকম দেখতে জানো? এরকম, COOH বন্ড HOH HOH COOH, এই হচ্ছে আমাদের টাটারিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো সব কার্বন, কার্বন, ঠিক আছে। এই হচ্ছে টাটারিক অ্যাসিড। যাই হোক, সংকেত তোমাকে মনে রাখতে হবে না, আমি তবু তোমাদের কাছে এখানে লিখে দিলাম, যাদের একটু আগ্রহ থাকবে তারা দেখে রাখতে পারো। যাই হোক, যেটা প্রশ্ন যে এই বেকিং পাউডার আমরা প্রত্যেকেই জানি এই শীতকাল চলছে, কেক টেকে আমরা ইউজ করি বেক করার ক্ষেত্রে বেকিং পাউডার। তো সেটা হচ্ছে এই বেকিং সোডা এবং এই টাটারিক অ্যাসিড, ঠিক আছে, এই টাটারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড এর মিশ্রণ হচ্ছে বেকিং পাউডার। এবং সবথেকে বড় কথা হচ্ছে এই বেকিং সোডা, যেটা সংকেত হচ্ছে NaHCO3, যেটাকে আমরা বলি সোডিয়াম, যেটাকে আমরা বলি, খুব ভালো করে মনে রাখবে, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, এটা হচ্ছে আমাদের বেকিং সোডা, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো, এই যে সোডিয়াম বাইকার্বনেট বা হাইড্রোজেন আছে বলে এটাকে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলি। তাহলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিড এর মিশ্রণই হচ্ছে বেকিং পাউডার, তাই গ বা অপশন সি হবে অ্যান্সার। তবে এখানে আমরা সোডিয়াম কার্বনেটকে দেখতে পাচ্ছি, যেটা কিন্তু আমাদের কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা আমরা নামে চিনি। কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা নামেও কিন্তু আমরা চিনি। এর সংকেত হচ্ছে, মনে রাখবে এর সংকেত Na2CO3, Na2CO3 হচ্ছে এর সংকেত। আর এর সংকেত হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যেটা যেটা সোডিয়াম কার্বনেট, সেই সংকেত Na2CO3, এটাকে আমরা বলি কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা। আর সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা যেটাকে আমরা বলি সোডিয়াম বাইকার্বনেট, সেটা হচ্ছে বেকিং সোডা। এটাও কিন্তু পরীক্ষায় আলাদা করে দেয়, যার সংকেত হচ্ছে NaHCO3। তাহলে বেকিং সোডা এবং কাপড় কাচার সোডা দুটো আলাদা, সংকেতও আলাদা, পরীক্ষায় ভীষণ ভীষণ বার দিয়েছে, একটু মনে রাখবে। এবং এই বেকিং সোডার সঙ্গে আমরা যদি টাটারিক অ্যাসিডকে মিশিয়ে দিই, যার সংকেত আমি লিখে দিয়েছি, তাহলে আমরা পেয়ে যাব কিন্তু বেকিং পাউডার, ঠিক আছে। চলো তাহলে এখানে অ্যান্সার হলো অপশন সি বা গয়েরটা। চলো পরের প্রশ্নে চলে যাই এবং এখানে আমি যত রকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসে আমি সব কিন্তু বলে দিলাম। খুব খুব ভালো করে এগুলো খেয়াল রাখবে, তুমি মিলিয়ে নেবে, যে কোনো পরীক্ষায় এখান থেকে তুমি প্রশ্ন পাবেই পাবে। পরের প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন, এটা 2023 সালে সম্ভবত এই প্রশ্নটা দেওয়া হয়েছিল এবং 2023 এর প্রশ্ন সায়েন্সের বেশ স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়েছিল। বলেছে দেখো, সিসা নাইট্রেট বা যেটাকে আমরা বলতে পারি লেড নাইট্রেট, ঠিক আছে, এই যে বলেছে লেড নাইট্রেট, ঠিক আছে, লেড নাইট্রেট, লেড, লেড নাইট্রেটের দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে? আমি এখানে লিখছি, দেখো লেড নাইট্রেট
যার সংকেত হচ্ছে PbNO3, ঠিক আছে? এই লেড নাইট্রেটের সঙ্গে আমরা যদি পটাশিয়াম আয়োডাইডকে যুক্ত করি, অর্থাৎ এখানে বলেছে দেখো পটাশিয়াম আয়োডাইড বা Ki, এটাকে যদি আমরা যুক্ত করি তাহলে আমরা পাবো PbI2 প্লাস হচ্ছে KNO3। এই PbI2 এটা অ্যাকচুয়ালি হলুদ বর্ণের হয়, মনে রাখবে এই PbI2 আসলে হলুদ বর্ণের হয় এবং এরই কিন্তু অদক্ষেপ পড়ে, ঠিক আছে? এরই অদক্ষেপ পড়ে বা নিচে আমরা বিক্রিয়া করালে নিচে হলুদ বর্ণের জিনিসকে থিতিয়ে পড়তে দেখব, এটাই হচ্ছে অদক্ষেপ, ঠিক আছে? তো এই যে লেড আয়োডাইড এইটা হলুদ বর্ণের অদক্ষেপ হয় এই বিক্রিয়ায়, লেড নাইট্রেট এবং পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়ায়, এটাই প্রশ্নে ছিল। তাহলে লেড আয়োডাইডের এইটা অ্যান্সার হয়ে যাবে এই যে এইটা, ঠিক আছে? লেড আয়োডাইডের হলুদ বর্ণালী তৈরি হয় না, অ্যাকচুয়ালি এটা অদক্ষেপ, বাংলায় এটা ভুল আছে। এখানে লেড আয়োডাইড ইজ ফর্মড প্রেসিপিটেশন, দেখতে পাচ্ছ অদক্ষেপ, ঠিক আছে? অদক্ষেপ তৈরি হয়, অদক্ষেপ, ঠিক আছে? কিসের না লেড আয়োডাইডের অদক্ষেপ তৈরি হয়, PbI2। চলো পরের প্রশ্ন আমরা চলে যাই, বিক্রিয়াটা করে আমি একেবারে দেখিয়ে দিলাম। চলো এখানে প্রশ্ন দিয়েছে দেখো কোন আইসোটোপ আমরা ব্যবহার করা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বয়স নির্ণয়ে, বা হুইচ অফ দ্য ফলোইং আইসোটোপ ইউজড ডেটিং আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস। অর্থাৎ আমরা জানি যে পুরনো জিনিস এর যে এজ বা বয়স নির্ণয় করার ক্ষেত্রে আমরা কার্বনের এই আইসোটোপটা ব্যবহার করি 6C14। আচ্ছা আইসোটোপ মানে কি বলতো? আইসোটোপ থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, দেখবে আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে? আইসোটোপ মানে হচ্ছে প্রোটন সংখ্যা কি হবে, একই হবে, প্রোটন সংখ্যা কি হবে, সমান হবে বা একই হবে, ঠিক আছে? সমান হবে এবং একই হবে। আর অবশ্যই করে ভর সংখ্যা যেটা সেটা কিন্তু আলাদা হবে আইসোটোপের ক্ষেত্রে, ঠিক আছে? আলাদা হবে, ঠিক আছে? সো এখানে আমরা জানি যে 6C12, 6C13, 6C14 এগুলো সব আইসোটোপ। এখানে দেখো সব 6, 6, 6, 6 এগুলো প্রোটন সংখ্যা, আর এখানে 12, 13, 14 এগুলো সব ভর সংখ্যা। তাহলে এইগুলো দেখো সব একই, তাই এরা কিন্তু একে অপরের আইসোটোপ। তাই কার্বনের এই আইসোটোপটাকে আমরা কিন্তু ব্যবহার করি এই তোমার রেডিও অ্যাক্টিভ ডেটিং এর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করি। এবং এখানে আর একটা আমরা আইসোটোপ দেখতে পাচ্ছি ইউরেনিয়াম 235, ঠিক আছে? যেটা কিন্তু আমরা জানি যে পারমাণবিক চুল্লিতে কিন্তু এই আইসোটোপটাকে আমরা ব্যবহার করি, কোথায় না পারমাণবিক চুল্লি, ঠিক আছে? পারমাণবিক চুল্লিতে কিন্তু ব্যবহার করি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কিন্তু আমরা এটাকে ব্যবহার করি, ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করি, ঠিক আছে? জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করি, এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 1H3, এটা হচ্ছে এই আইসোটোপটা আমরা প্রত্যেক কি নাম জানি, সেটা হচ্ছে ট্রিটিয়াম। আইসোটোপটার নাম হচ্ছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম, ঠিক আছে? ট্রিটিয়াম এটা হচ্ছে হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ, খুব ভালো করে মনে রাখবে এটা হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপ এবং হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপ। হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপ বললে অ্যান্সার হবে ট্রিটিয়াম। হাইড্রোজেনের তেজস্ক্রিয়, একমাত্র তেজস্ক্রিয়, ঠিক আছে? একমাত্র তেজস্ক্রিয় আইসোটোপ, এটাও পরীক্ষাতে দিয়েছে, অ্যান্সার হবে ট্রিটিয়াম, ঠিক আছে? এটাকে একটু খেয়াল রাখবে। হাইড্রোজেনের তিনটা আইসোটোপ হয়, 1H1, 1H2 এবং 1H3, প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিটিয়াম। চলো দেখো বলেছে যে ধাতব অংশগুলিকে একত্রে সংযুক্ত করার জন্য সোলজার হলো একটি সংকর ধাতু। সোলজার, এই যে সোলজার ইজ ইউজড জয়েনিং মেটালস টুগেদার অ্যালয় অফ, অর্থাৎ সোলজারের মধ্যে আমরা কোন কোন ধাতু দেখতে পাই, এটা অ্যান্সার হবে টিন এবং লেড। টিন এবং লেড আমরা সোলজারের মধ্যে দেখতে পাই, ঠিক আছে? এটা অপশন ডি অ্যান্সার হয়ে যাবে। এবং এই প্রসঙ্গে বলে রাখা ভালো এই টিন এবং লেড কিন্তু ফিউজ তারের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই, ফিউজ তার, ঠিক আছে? ফিউজ তারের মধ্যে টিন আর লেডের থাকে, বাট
টিন আর লেডের যে পার্সেন্টেজ দুটো কিন্তু এই সোলজারের সঙ্গে একই নয়, অর্থাৎ পার্সেন্টেজে হেরফের থাকে, কিন্তু ফিউজ তারের মধ্যেও কোন দুটো ধাতু থাকে সেটা হচ্ছে টিন আর লেড, এটাকে মাথায় রাখবে। এটাও কিন্তু পরীক্ষায় দিয়েছে এবং সোলজার থেকেও পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয়েছে এসএন এবং পিবি, ঠিক আছে, সোলজার মেটাল, ঠিক আছে। তাহলে এসএন পিবি থেকে কিন্তু দুটো প্রশ্নই কিন্তু একই অ্যান্সার, এটা কিন্তু খেয়াল রেখো। পরের প্রশ্ন আমরা চলে যাই, খুব ভালো প্রশ্ন। প্রশ্নটা এমজি মানে এখানে বিক্রিয়া একটা দিয়ে দিয়েছে, এমজি প্লাস ও টু, এমজিও প্লাস হচ্ছে এনার্জি, এই এত দূর হচ্ছে বিক্রিয়াটা, ঠিক আছে। এই যে দেখো এমজি প্লাস ও টু, এমজিও প্লাস হচ্ছে শক্তি, এই এত দূর হচ্ছে টোটাল একটা বিক্রিয়া। এবার এই বিক্রিয়াটা বলেছে সংমিশ্রণ বিক্রিয়া, বা যেটাকে আমরা যূথ বিক্রিয়া বলি, যূথ বা যূথ বিক্রিয়া, যূথ বা যূথ বিক্রিয়া বলি, ঠিক আছে, বা যুগ্ম বিক্রিয়া যাই বলো। এখানে দিয়েছে অক্সিডেশন রিয়াকশন, বা যেটাকে আমরা জারণ বিক্রিয়া বলি। দিয়েছে এক্সোথার্মিক, অর্থাৎ এটাকে আমরা বহির্মুখী না বল, বাংলাটা করা ভুল আছে এখানে, অ্যাকচুয়ালি এটা তাপমোচী বিক্রিয়া হবে, ঠিক আছে। কি হবে? তাপমোচী, তাপমোচী বিক্রিয়া। তো অ্যাকচুয়ালি এটা যূথ বিক্রিয়াও বটে বা কম্বিনেশন রিয়াকশনও বটে। কম্বিনেশন রিয়াকশন মানে কি? যুক্ত হচ্ছে দুটো জিনিস। এই যে আমরা চোখ খুললেই দেখতে পাচ্ছি, দেখো এমজি প্লাস ও টু হচ্ছে এমজিও, সি প্লাস ও টু আমরা দুটোই তৈরি হতে পারে, সিও টু বা সিও দুটোই তৈরি হতে পারে, ঠিক আছে। তো এইগুলো সব কিন্তু যুগ্ম বিক্রিয়া বা যূথ বিক্রিয়ার কিন্তু এক্সাম্পল, খুব ভালো করে খেয়াল রাখবে। জাস্ট দুটো জিনিস দেখো কি হচ্ছে এখানে যুক্ত হয়ে যাচ্ছে, এই যে দুটো জিনিস কি হচ্ছে এখানে যুক্ত হয়ে যাচ্ছে, ওকে। তো এইগুলো সব কিন্তু কম্বিনেশন রিয়াকশন, কম্বাইন হচ্ছে, এটা এটা তৈরি হয় কম্বাইন, বিভিন্ন টাইপের রিয়াকশন হয়, আমরা একদিন ক্লাসে করাবো, ঠিক আছে। তো এটা কম্বিনেশন রিয়াকশনও বটে, ঠিক আছে। এটা কিন্তু ডিকম্পোজিশন বিক্রিয়া নয়, ঠিক আছে। যেমন ডিকম্পোজিশন বিক্রিয়া অর্থাৎ যেটা ভেঙে যাচ্ছে, সেটা আমরা বলতে পারি এই ধরনের বিক্রিয়াগুলো, এই যে CaCO3 থেকে এখানে তৈরি হয় CaO প্লাস হচ্ছে CO2, এটা হচ্ছে আমাদের ডিকম্পোজিশন রিয়াকশন, ঠিক আছে, ডিকম্পোজিশন, ঠিক আছে। এটা দেখো ভেঙে যাচ্ছে, একটা থেকে দুটো তৈরি হচ্ছে, আর এখানে এটা দুটো যুক্ত হয়ে এটা, এটা দুটো যুক্ত হয়ে এটা তৈরি করছে, তাহলে এগুলো সব কম্বিনেশন রিয়াকশন। ডিকম্পোজিশনের উল্টো হচ্ছে কম্বিনেশন, তাহলে এটা যুক্ত বিক্রিয়া। জারণ বিক্রিয়া তো বটেই বাবা, অক্সিজেন যুক্ত হচ্ছে, এই যে Mg প্লাস ও টু, অক্সিজেন যুক্ত হলে আমরা জারণ বলি, তাহলে এটা জারণ বিক্রিয়াও। এবং এটা তাপমোচী বিক্রিয়া, এটা এক্সোথার্মিক রিয়াকশন, এন্ডোথার্মিক নয়। এন্ডোথার্মিক হলে সেটা তাপ শোষণ, এটা তাপ মোচন, এই যে এনার্জি তৈরি হচ্ছে দেখো, প্লাস এনার্জি অর্থাৎ প্লাস শক্তি, তাহলে এটা তিনটি, এটা অ্যান্সার হবে উপরের সবগুলোই, উপরের সবগুলোই হবে এটা উত্তর। পরের প্রশ্ন চলে যাই আমরা। প্রশ্নটা দুর্ধর্ষ একটি প্রশ্ন, এবং আমি বলবো 2023-এর যে প্রশ্নগুলো ছিল সবথেকে এটা একটা শক্ত প্রশ্নগুলোর মধ্যে এটাও একটা ছিল। সেটা হচ্ছে যে নিউল্যান্ডের অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়াম নিম্নলিখিত কোন মৌলের সাথে সাদৃশ্যপূর্ণ? দেখো কত কোয়ালিটি প্রশ্ন, দেখো কত ভালো কোয়ালিটির প্রশ্ন, অ্যাকচুয়ালি দেখো কত ভালো কোয়ালিটি। নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটাকে আমাকে প্রথমেই তাহলে জানতে হবে, সরি, নিউল্যান্ডের অষ্টক সূত্র, এটাকে আমাকে প্রথমেই জানাটা জরুরি। কি নিউল্যান্ড কি বলেছিলেন? নিউল্যান্ড বলেছিলেন যে পারমাণবিক ভর অনুসারে, পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস, এই অনুসারে আমরা যদি মৌলগুলোকে যদি সাজাই, তাহলে প্রতি অষ্টম মৌলে, মনে রাখবে প্রতি অষ্টম মৌলে কি ঘটে না, তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মানে আমি এখানে লিখছি, দেখো তিনি কিভাবে বলে মানে ব্যাপারটা করেছিলেন, মানে মানে মেলাতে চেষ্টা করেছিলেন। দেখো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এরকম 1 2 3 4 5 6 7। এবার 8 নাম্বার মৌল হচ্ছে ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এইভাবে চলেছিল আপ টু ক্যালসিয়াম অবধি তিনি করতে পেরেছিলেন। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে। তো যাই হোক,
এই যে প্রতি অষ্টম মৌলে সেই যে ফ্লুরিন দেখো কার মতো, হাইড্রোজেনের মতো, সোডিয়াম কার মতো হবে, লিথিয়ামের মতো, বেরিলিয়াম কার মতো হবে, বা ম্যাগনেসিয়াম কার মতো হবে, বেরিলিয়ামের মতো হবে, অ্যালুমিনিয়াম কার মতো হবে, বোরনের মতো হবে। অর্থাৎ এই যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম দেখো পরপর তলায় তলায় রয়েছে। তাহলে এখানে বলেছে যে নিচের কোন মৌলটি বেরিলিয়ামের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, তাহলে আমরা কাকে দেখতে পাচ্ছি? অবশ্যই করে ম্যাগনেসিয়াম এখানে কিন্তু উত্তর হবে। এটাই হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র, এবং মনে রাখবে নিউল্যান্ডের অষ্টক সূত্রটি পারমাণবিক ভরের উপর ভিত্তি করে কিন্তু তৈরি, অ্যাটমিক মাসের উপর ভিত্তি করে তৈরি, পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু নয়। পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কিন্তু নয়। পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আমাদের তৈরি হয়েছে আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণী তৈরি হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। ঠিক আছে? আর মেন্ডেলিভের পর্যায় সারণী, নিউল্যান্ড অষ্টক সূত্র সব কিন্তু পারমাণবিক ভরের উপর ভিত্তি করে। এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন এসেছে। এবং অষ্টক সূত্রটা আমি বললাম যে মৌলগুলোকে যদি পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে যদি সাজানো যায়, কিভাবে? ঊর্ধ্বক্রমে যদি সাজানো যায়, তাহলে প্রতি অষ্টম মৌলে তাদের ধর্মগুলোর পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় বা পুনরাবৃত্তি ঘটে, সেটি আমরা এখানে দেখতে পেলাম। এবং বেরিলিয়ামের নিচে ম্যাগনেসিয়াম রয়েছে। যদি বলতো যে নিউল্যান্ড অষ্টক সূত্র অনুযায়ী বোরন কার সঙ্গে সদৃশ্যপূর্ণ, তাহলে অ্যান্সার হতো অ্যালুমিনিয়াম। লিথিয়াম কার সঙ্গে সদৃশ্যপূর্ণ, সোডিয়াম, এইভাবে উত্তর হতো। ঠিক আছে? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কিন্তু ম্যাগনেসিয়াম। প্রশ্নটা আশা করি আমি পুরোটা বোঝাতে পেরেছি। ঠিক আছে? যদি এর পরেও কারোর কোনো কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। পরের প্রশ্ন আমরা চলে যাই। বলেছে 2 ফোঁটা তরল পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র ফোঁটা তৈরি করেছে, এই প্রক্রিয়ার শক্তি হলো কি? অর্থাৎ 2 ফোঁটা তরল বলেছে দেখো 2 drops of liquid merge to form a single drop। অর্থাৎ কি? দুটো ফোঁটা, দুটো লিকুইডের ড্রপ মার্চ করে যদি একটা ফোঁটা তৈরি হয়, তাহলে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঠিক আছে, এর সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু কি হয়? কমে যায়। ঠিক আছে? এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? কমে যায়। ক্ষেত্রফল কি হচ্ছে? কমে যাচ্ছে, বা সারফেস এরিয়া কমে যাচ্ছে। সারফেস এরিয়া কি হচ্ছে? কমে যাচ্ছে। যার ফলে সারফেস এরিয়া কমার ফলে পৃষ্ঠ এনার্জি বা সারফেস এনার্জিও কিন্তু কমবে। ঠিক আছে? পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি এটাও কিন্তু কমবে। যার ফলে কি হবে? যে দুটো তরলের ফোঁটা একত্রিত যখন একটা ফোঁটা তৈরি করবে, যেহেতু সারফেস এরিয়া বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমছে, তাই সারফেস এনার্জি কমবে। তাহলে আগে এনার্জি বেশি ছিল, আগে এনার্জি বেশি ছিল, সেখান থেকে এনার্জি কি হচ্ছে? সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি কি হচ্ছে? কমছে। তাহলে কি হবে? এক্সট্রা এনার্জিটা কি করবে? ছেড়ে দেবে। অর্থাৎ এই যে মুক্তি পেয়েছে এটা হবে। অর্থাৎ এনার্জি কি হবে? রিলিজড হবে। এনার্জি কি হবে? রিলিজড হবে। আশা করি বোঝাতে পেরেছি। দুটো তরলের ফোঁটা বা দুটো গোল যদি জয়েন্ট করে একটা যখন গোলক তৈরি হচ্ছে, সারফেস এরিয়া কমে যাচ্ছে, এটা নিশ্চয়ই জানো বা বুঝতে পারছো। যার ফলে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তির পরিমাণ কমে যাবে। ঠিক আছে? যার ফলে এক্সট্রা যেটা এনার্জি, আগে এনার্জি, তাহলে এই এদের মধ্যে কি ছিল? এনার্জি কি ছিল? বেশি ছিল। আর এর মধ্যে কি আছে? এনার্জি কম আছে। তাহলে এক্সেস এনার্জিটা কি হবে? রিলিজ করে দেবে, ছেড়ে দেবে বা মুক্তি পাবে। তাহলে অপশন বি হবে উত্তর। খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বলেছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উপস্থিত অণুর সংখ্যা হলো। দেখো বলেছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n। এখানে আমি বলে দিই যে 1 মোল জল বা 1 মোল জল বা 18 গ্রাম জল, যার মধ্যে কি থাকে না অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু থাকে। কি থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক জলের অণু থাকে।
অ্যাভোগাড্রো সংখ্যা 6, সরি, 6.023 ইন্টু 10⁻23, এই হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এত সংখ্যক জলের অণু থাকে, যেটাকে আমরা n দিয়ে ডিনোট করি। এবার এখানে কি বলেছে না 9 গ্রাম, 9 গ্রাম জলের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে কত, এখানে বলে দিচ্ছে ছোট হাতের n। তাহলে 1 মোল জল বা 18 গ্রাম জলের মধ্যে কত সংখ্যক অণু থাকবে বলতো? 9 গ্রামের মধ্যে যদি বা হাফ মোল, হাফ মোল, হাফ মোল, হাফ মোল বা 9 গ্রাম জলের মধ্যে যদি n সংখ্যক অণু থাকে, তাহলে 1 মোল জল বা 18 গ্রাম জলের মধ্যে 2n সংখ্যক অণু থাকবে, 2n সংখ্যক। তাহলে বলেছে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড মানে 44 গ্রাম CO2 মানে অ্যাকচুয়ালি 1 মোল CO2। কত মোল? 1 মোল CO2। কারণ CO2 আমরা যদি আণবিক ভর দেখি সেটা হচ্ছে 44 গ্রাম। জলের আণবিক ভর 18 গ্রাম, তেমন CO2 44 গ্রাম। তাহলে 44 গ্রাম CO2 মানেই হচ্ছে 1 মোল CO2। যেমন 18 গ্রাম H2O, 18 গ্রাম জল মানেই 1 মোল জল, তেমন 44 গ্রাম CO2 মানেই 1 মোল CO2। তাহলে এবার তুমিই বলো, যে আমরা জানি যে প্রতি মোল যে কোনো পদার্থের মধ্যে অণুর সংখ্যা ফিক্সড, অ্যাভোগাড্রো সংখ্যা, কিন্তু এখানে অ্যাকচুয়ালি এই প্রশ্ন অনুযায়ী সেটা 2n। তাহলে 1 মোল জল বা 18 গ্রাম জলে যদি 2n সংখ্যক অণু থাকে, তাহলে 1 মোল CO2 বা 44 গ্রাম CO2 এর মধ্যেও 2n সংখ্যক অণুই থাকবে, কারণ এটা তো ফিক্সড, আমরা তো জানি। অ্যাকচুয়ালি এটাই এখানে 2n মানেই এখানে অ্যাকচুয়ালি অ্যাভোগাড্রো সংখ্যাটা। ঠিক আছে? এবার এখানে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে দেয়নি, প্রশ্নটা এভাবে দিয়েছে। মানে ওরা বলে দিয়েছে যে তুমি ধরে নাও যে n গ্রাম জলের, সরি, 9 গ্রাম জলের মধ্যে n সংখ্যক অণু আছে। অ্যাকচুয়ালি এটা 9 গ্রাম জলের মধ্যে অর্ধেক অ্যাভোগাড্রো পরিমাণ জলের অণু থাকবে, সেটাকে ওরা n বলে দিয়েছে। তাহলে 1 মোল জলে কত জলের অণু থাকবে? 2n। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড বা 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের মধ্যে 2n সংখ্যকই থাকবে। তাহলে এটা হবে অ্যান্সার। খুব ভালো, খুব কনসেপচুয়াল, দুর্দান্ত একটি প্রশ্ন। ঠিক আছে? এটাই হবে অ্যান্সার, 2n। দেখো পরের প্রশ্নে চলে যাই। বলেছে দেখো যে হুইচ সাবস্টেন্স, অর্থাৎ যে জলেতে বা পানিতে দ্রবীভূত হতে পারে এমন পদার্থ চিহ্নিত করুন, বা এমন পদার্থ কোনটি। ঠিক আছে? আইডেন্টিফাই দ্য সাবস্টেন্স হুইচ ক্যান ডিসলভ ইন, ঠিক আছে, ডিসলভ ইন ওয়াটার, অ্যাকচুয়ালি H2O জলেতে দ্রবীভূত হতে পারে। গ্লুকোজ, ইউরিয়া, অ্যাসিটন প্রত্যেক কটাই জলে দ্রবীভূত হবে। গ্লুকোজ তো প্রত্যেককে খাই ভাই, এটা তো জানি জলে দ্রবীভূত হয়। ইউরিয়া, ইউরিয়ার আণবিক সংকেত কি? CO, NH2 এর হোল টু, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়া দেখতে কেমন? C ডবল বন্ড O, NH2, NH2, এটা হচ্ছে ইউরিয়া। আমি ইউরিয়া এলেই বারবার এই স্ট্রাকচারটা আমার আঁকতে ইচ্ছা করে, কারণ ইউরিয়া যেটা থেকে এই জন্যই আঁকতে ইচ্ছা করে যে প্রচুর পরিমাণে পরীক্ষায় প্রশ্ন হয়। ইউরিয়া একটি জৈব যৌগ এবং কেপি কনস্টেবল এক্সামে কিছুদিন আগেই প্রশ্ন দিয়েছিল যে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি, প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি। ঠিক আছে? ফার্স্ট ডিসকভার্ড অর্গানিক কম্পাউন্ড, প্রথম আবিষ্কৃত, ঠিক আছে, প্রথম আবিষ্কার হওয়া জৈব যৌগ, কিন্তু মনে রাখবে এই ইউরিয়া, এই ইউরিয়া, ঠিক আছে, এই ইউরিয়া হচ্ছে প্রথম আবিষ্কার হওয়া জৈব যৌগ। ঠিক আছে? এবং ইউরিয়ার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ মনে রাখবে 46%, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি। এটা একবার WBCS পরীক্ষাতে প্রশ্ন দেওয়া হয়েছিল পিলিতে। দেখতে পাচ্ছ ইউরিয়া নিয়ে কত প্রশ্ন হতে পারে, ইউরিয়ার সংকেত প্রশ্ন আসতে পারে, ইউরিয়া জৈব যৌগ এটা প্রশ্ন হতে পারে, প্রথম আবিষ্কার হয় জৈব যৌগ ইউরিয়া এটা প্রশ্ন দিতে পারে, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন কত পরিমাণ আছে, নাইট্রোজেন, ঠিক আছে, ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন কত পরিমাণ আছে এটাও প্রশ্ন হতে পারে। আমি বলে দিয়ে গেলাম 46%, এবং সবচেয়ে বেশি নাইট্রোজেন কিন্তু ইউরিয়ার মধ্যেই থাকে, সবচেয়ে বেশি নাইট্রোজেন থাকে ইউরিয়ার মধ্যে। আর কোনো সারেতে এত পরিমাণ নাইট্রোজেন থাকে না, যেটা WBCS পরীক্ষায় একবার প্রশ্ন করা হয়েছিল। অনেকগুলো অপশন ছিল, যের মধ্যে সবথেকে নাইট্রোজেন বেশি কোথায় থাকে, অ্যান্সার হয়েছিল কিন্তু ইউরিয়া। যাই হোক, এখানে অ্যাসিটন দেখতে পাচ্ছি। অ্যাসিটন কেমন দেখতে? এরকম অ্যাসিটন দেখতে, CH3 COCH3, এটা হচ্ছে অ্যাসিটন। ঠিক আছে? তাহলে এটাও জলে দ্রবীভূত হবে, কারণ অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন বন্ড হবে জলের। যাই হোক,
তাহলে এইগুলো সব অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে উপরের সবগুলিই হচ্ছে উত্তর। পরের প্রশ্নে চলে যাই চলো। দেখো বলেছে একটি মৌলের আয়নে ৩টি ধনাত্মক আধান থাকে। পরমাণুর ভর সংখ্যা দিয়েছে ২৭, নিউটন সংখ্যা বলেছে ১৪, আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কিন্তু জানতে চেয়েছে। দেখো ভর সংখ্যা যদি ১৪ হয়, ভর সংখ্যা যদি ২৭ হয়, নিউট্রনের সংখ্যা যদি ১৪ হয়, তাহলে প্রোটন সংখ্যা হবে ১৩। কারণ ভর সংখ্যা মানেই হচ্ছে নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা, এটাই হচ্ছে আমরা প্রত্যেককে জানি ভর সংখ্যা। তাহলে ভর সংখ্যা ২৭, সেখান থেকে নিউটন সংখ্যাকে আমরা যদি বাদ দিয়ে দিই ১৪, তাহলে এই ১৩ হচ্ছে প্রোটন সংখ্যা। কিন্তু আমাকে এইখানে ১৩ অপশনে রেখেছে, তাই অনেকে উত্তর ১৩ করে দিয়ে এসেছে আগের বারে। যাই হোক, কিন্তু আমাকে এখানে বলেছে যে ৩টি ধনাত্মক আধান, ঠিক আছে? ৩টি ধনাত্মক আধান বলে দিয়েছে প্রশ্নে। কটা? না ৩টি ধনাত্মক আধান। তাহলে প্রোটন যদি ৩টে হয়ে থাকে, তাহলে ৩টে ধনাত্মক আধান রয়েছে এই আয়নটার মধ্যে, এই মৌলের মধ্যে। তাহলে কি হবে? ৩ এখান থেকে কিন্তু বাদ চলে যাবে, অর্থাৎ ১০টি ইলেকট্রন হবে। যটা প্রোটন তটা ইলেকট্রন, কিন্তু এখানে বলেছে যে মৌলটা দেয়া হয়েছে সেটা আমি m ধরলাম, m+3। m+3 যদি শুধু m বলতো তাহলে ১৩ই হতো, কিন্তু বলেছে m+3 এর মধ্যে কটা থাকবে, তাই ১৩ - ৩। কারণ এই যে বলেছে ৩টে ধনাত্মক আধান, তাহলে ১৩ - ৩ অ্যান্সার হবে ১০। অ্যান্সার হবে কিন্তু ১০। যদি বলতো ৩টে ঋণাত্মক আধান, তাহলে অ্যান্সার হয়ে যেত ১৩, মানে ১৬। তাহলে অ্যান্সার হয়ে যেত এটা ১৬। কিন্তু ৩টে ধনাত্মক আধান বলেছে, অ্যান্সার ১০। কিন্তু এই কথাটা যদি না বলতো যে ধনাত্মক বা ঋণাত্মক আধান আছে, তাহলে অ্যান্সার তো ১৩ই হয়ে যেত। ঠিক আছে? কিন্তু এখানে বলে দিয়েছে যে ৩টি ধনাত্মক আধান আছে, অর্থাৎ m এর চাইন m+3 চেয়েছে। তাহলে ১৩ - ৩ ওই জন্য ১০ হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম টাইপের প্রশ্ন কিন্তু সামনের পরীক্ষাতেও আসতে পারে। পরের প্রশ্ন বলেছে শুষ্ক বরফ, ড্রাই আইস, এটার কি? এটা অ্যাকচুয়ালি কঠিন CO2, সলিড CO2। ড্রাই আইসের তাপমাত্রা -23 কিন্তু নয়, জানো তো? ড্রাই আইসের তাপমাত্রা হচ্ছে -78°C। এটাকেও মনে রাখবে, অথবা -109°F। এটা হচ্ছে এইটা, অথবা এইটা দুটোই পরীক্ষা আসতে পারে। এইটা হচ্ছে ড্রাই আইসের অ্যাকচুয়ালি উষ্ণতা, এটাও কিন্তু মনে রাখবে। শুষ্ক বরফ যেটাকে আমরা কঠিন CO2 বলি। ঠিক আছে? সো থ্যাংক ইউ প্রত্যেককে। খুব ভালো থেকো। খুব ভালো করে পরীক্ষার প্রিপারেশন নাও, এবং আমাদের চেষ্টা করো, আমি আমার চ্যানেলে এরকম অনেক কিছু ভিডিও আনার। তোমাদের যদি এরকম কোনো এক্সামের প্রশ্ন প্রয়োজন হয় সায়েন্স রিলেটেড, যেখানে সায়েন্সের কোনো কনসেপ্ট ক্লাস বা সায়েন্সের কোনো কনসেপ্ট চ্যাপ্টার যেটাতে তোমাদের একটু সমস্যা রয়েছে, বা ক্লাস হলে ভালো হয়, বা কোনো PYQ সায়েন্সের যে কোনো এক্সামের, তো বলো কমেন্টে, আমরা অবশ্যই ক্লাস করার চেষ্টা করব। তো ভালো থেকো সবাই, খুব সুস্থ থেকো। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যদি তোমার ক্লাস ভালো লাগে। ঠিক আছে? চলো, প্রত্যেককে থ্যাংক ইউ।